নমস্কার বন্ধুরা, এই কনকনে শীতে আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। আসুন আজ আপনাকে একটা গ্রাম বাংলার ভয়াল ভৌতিক কাহিনী শোনাই। তবে গল্পে যাওয়ার আগে একটাই অনুরোধ, যদি এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আর দেরি না করে এক্ষুনি ঝটপট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে দিন। তবে মনে রাখবেন, গল্পটি সম্পূর্ণ কাল্পনিক। এটি সম্পূর্ণরূপে বিনোদনের দৃষ্টিকোণ থেকে নির্মিত, তাই অনুগ্রহ করে কেউ গল্পের সাথে বাস্তবের মিল খুঁজবেন না। আজ আপনাকে আমি শোনাবো লেখিকা মিলি ঘোষের লেখা গ্রাম বাংলার ভূতের গল্প বাঁশ বাগানের ভূত। আজও গল্প পাঠে এবং পুরুষ চরিত্রে আমি সুদর্শন। আজ আমার সঙ্গে বিভিন্ন কণ্ঠে থাকছে তনুশ্রী, অনিকেত, শ্রেয়সী এবং সুপমা। তাহলে চলুন শুরু করা যাক আজকের গল্প। শুরু হচ্ছে বাঁশ বাগানের ভূত। অনেককাল আগের কথা। মায়াদহ নামে একটি ছোট্ট গ্রাম ছিল। সবুজের চাদরে ঢাকা গ্রামখানে প্রাকৃতিক সৌন্দর্য যেন সকলকে মুগ্ধ করে দিত। সোনালি ধানের ক্ষেতের দিকে একবার তাকালে চোখ যেন আর সরত না। কেমন যেন মায়া ভরা গ্রামটি। কিন্তু এই গ্রামের একটি অভিশাপ রয়েছে। গ্রামের ঠিক মাঝখানেই রয়েছে একটি বিশাল বাঁশ বাগান। গ্রামবাসীরা এই বাগানটিকে অভিশপ্ত বলেই জানে। লোকমুখে শোনা যায়, অনেক বছর আগে এই বাঁশ বাগানের জমিটি ছিল সেই গ্রামের জমিদার গণেশচন্দ্র রায়চৌধুরীর জমিদারির আওতায়। জমিদার গণেশচন্দ্র ছিলেন ভারী নিষ্ঠুর এবং লোভী প্রকৃতির মানুষ। কোনো প্রজা খাজনা দিতে না পারলে তিনি তাকে কঠিন শাস্তি দিতেন এবং তার ভিটে মাটি সমস্ত কিছু বলপূর্বক দখল করে নিতেন। এছাড়াও তিনি চরিত্রের দিক থেকেও ছিলেন খুব কুৎসিত প্রকৃতির। গ্রামের কম বয়সী মেয়েদের প্রতি তাঁর ছিল লোলুপ দৃষ্টি। সুন্দরী মেয়ে দেখলেই তিনি যেন তার উপর নরখাদক বাঘের মতো হামলে পড়তেন। তাঁর ভয়ে গ্রামের মেয়েরা সন্ধ্যের পর তো নয়ই, এমনকি দিনের বেলাতেও একা বাইরে বেরোতে ভয় পেত। একবার গ্রামেরই এক গরিব কৃষক দামুর পরিবারে তাদের জমি নিয়ে দুই ভাইয়ের মধ্যে বিভেদের সৃষ্টি হয়। তাদের বাবার রেখে যাওয়া ছোট্ট জমিটার উত্তরাধিকারী কে হবে, এই নিয়েই তাদের পরিবারের মধ্যে নিত্যদিনের অশান্তি। সেদিন তো দামুর ভাই তার দাদাকে লাঠি নিয়ে মারতে পর্যন্ত আসে। তখন দামুর মেয়ে সুরমা জমিদারের কাছে ছুটে যায় বিচারের আশায়। কিন্তু জমিদার গণেশচন্দ্র তাকে উপযুক্ত বিচার দেওয়ার পরিবর্তে মেয়েটিকে কুপ্রস্তাব দেন। মেয়েটি সেই প্রস্তাবে রাজি না হওয়ায় তিনি মেয়েটিকে তার নাচমহলে আটকে রাখেন এবং নানানভাবে তার উপর অত্যাচার শুরু করেন। একদিন মেয়েটি কোনোভাবে লুকিয়ে ওই নাচঘর থেকে পালিয়ে আসে এবং রাগে দুঃখে অপমানে একটি বটগাছের ডালে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। আর আত্মহত্যা করার আগে মেয়েটি অভিশাপ দিয়ে যায় যে সেখানে ভবিষ্যতে ঘুমিয়ে থাকবে জমিদার গণেশচন্দ্রের অতৃপ্ত আত্মা, আর সে যন্ত্রণায় জ্বলে পুড়ে মরবে, তার কোনো মুক্তি হবে না। এরপর কেটে গিয়েছে অনেকগুলো বছর। যেখানে সুরমা আত্মহত্যা করেছিল সেখানে এখন বিশাল বড় বাঁশবাগান। কিন্তু আজও কোনো গ্রামবাসী বা বাইরের কেউ সেই বাঁশবাগানে যাওয়ার সাহস দেখায় না। লোকমুখে শোনা যায় যে সেখানে নাকি আজও সুরমার কান্না আর সেই জমিদার গণেশচন্দ্রের চিৎকার শোনা যায়। এমনকি ওই বাঁশবাগানের ধার দিয়ে যাওয়ার সময় নাকি অনেকেই নানান রকম অলৌকিক ঘটনার সম্মুখীন হয়েছেন। কলকাতার বাসিন্দা সুভাষ চৌধুরী একজন প্রাইমারি স্কুলের ভূগোল শিক্ষক। কর্মসূত্রে বর্তমানে তিনি কলকাতার বাসিন্দা হলেও গ্রামেই তার জন্ম। গ্রামের প্রকৃতির কোলেই তার বেড়ে ওঠা। কলকাতার ইট কাঠ পাথরের চার দেওয়ালের মধ্যে আবদ্ধ থাকতে থাকতে তার যেন দম বন্ধ হয়ে আসে। তিনি চান গ্রামের মুক্ত বাতাসে প্রাণ ভরে শ্বাস নিতে। তাই তিনি বদলির আবেদন করেছিলেন, আর তার সেই আবেদন মঞ্জুরও হয়। আর এই মায়াদহ গ্রামের একটি স্কুলেই তিনি বদলি হয়ে আসেন। সুভাষের স্ত্রী অঞ্জনা চৌধুরী, তাদের দুই সন্তান, 10 বছরের মেয়ে তনুশ্রী এবং 8 বছরের ছেলে অয়ন।
তারা পড়াশোনা করে। গ্রামের একটি স্কুলে তারা ভর্তি হয়েছে। গ্রামের বাঁশবাগানটা সুভাষদের বাড়ির থেকে খুব একটা বেশি দূরে নয়, এই প্রায় মিনিট 10 হাঁটা পথ। সুভাষ ওর ছেলে মেয়েকে নিয়ে বিকেলবেলায় ওই বাঁশবাগানের দিকে যায়। এখানে আসার পর থেকেই ওই বাগানটার প্রতি ও যেন কেমন আকৃষ্ট হয়ে পড়েছে। রোজ বিকেলে তো বটেই, এমনকি ছুটির দিনগুলোতে দুপুরের খাওয়া দাওয়া সেরে সুভাষ ওই বাঁশবাগানের ভিতরে গিয়ে ঘোরাঘুরি করে। কখনো বা বাঁশবাগানের সামনে বসে থাকে আপন মনে। গ্রামবাসীরা ওকে অনেকবার বারণ করেছে সেখানে যেতে, কিন্তু সুভাষ তাদের কথায় কান দেয়নি কখনোই। ছোটবেলা থেকেই বেশ ডাকাবুকো এবং সাহসী প্রকৃতির ছেলে সে। এসব ভূত প্রেত দৈত্য দানবে সে কোনোদিনই বিশ্বাস করেনি, আজও করে না। তাই গ্রামবাসীরা যখনই তাকে ওই বাঁশবাগানের অভিশাপের কথা বলতে গেছে, তখনই হয় সে হেসে উড়িয়ে দিয়েছে, আর না হয় তাদের 2-1 কথা শুনিয়ে দিয়েছে। তাই এরপর থেকে গ্রামবাসীরা আর সুভাষকে এই বিষয়ে কিছু বলার সাহস করে না। সেই দিন ছিল রবিবার, স্কুল ছুটি। অয়ন আর তনুশ্রী বিকেলবেলায় বাড়ির উঠোনে খেলছিল। হঠাৎ অয়ন তার মাকে বলল, মা মা, আমরা ওই বাঁশবাগানের দিকে গিয়ে খেলছি। সে যাচ্ছিস যা, কিন্তু সন্ধ্যের মধ্যে যেন ঘরে ফেরা হয়। স্কুলের হোমওয়ার্কগুলো কিন্তু এখনো বাকি রয়েছে, কথাটা যেন খেয়াল থাকে। হ্যাঁ মা, সন্ধ্যের আগেই আমরা ফিরে আসব, তুমি কোনো চিন্তা করো না। এই বলে ওরা 2 ভাই বোন মিলে বাঁশবাগানের দিকে খেলতে চলে গেল। বাঁশবাগানের মধ্যে লুকোচুরি খেলতে খেলতে অয়ন হঠাৎ একটা অদ্ভুত দৃশ্য দেখল। বাগানের ভেতরে একটা উজ্জ্বল আলোর রেখা, আর ওই রেখার ভেতর থেকে যেন কোনো নারী কণ্ঠ ওর নাম ধরে ডাকছে। অয়ন, শুনতে পাচ্ছ? এদিকে শোনো, এই যে এদিকে। হ্যাঁ হ্যাঁ, এসো এসো, তোমাকে আমার অনেক কথা বলার আছে। এসো, আমার কাছে এসো, কোনো ভয় নেই, এসো। ওই আলোটার দিকে তাকিয়ে অয়ন কেমন যেন আচ্ছন্ন হয়ে যায়, আর আলোর রেখা ধরে ধীরে ধীরে এগিয়ে যায় বাঁশবাগানের গভীরে। তনুশ্রী তখন লুকিয়ে আছে ওর ভাই ওকে খুঁজবে বলে। তবে বেশ কিছুটা সময় কেটে যাওয়ার পরও যখন দেখল যে ওর ভাই ওকে খুঁজতে এলো না, তখনও গাছের আড়াল থেকে বেরিয়ে এসে ভাইকে আশেপাশে খুঁজতে লাগলো। ওর নাম ধরে ডাকলো, অয়ন, অয়ন, কোথায় তুই? চল ভাই, সন্ধে হয়ে আসছে, এখন বাড়ি ফিরে যাই, না হলে কিন্তু মা খুব বকবে। অয়ন। এভাবে বেশ কিছুক্ষণ খোঁজার পরেও যখন ও ভাইকে খুঁজে পেল না, তখন তনুশ্রী ভয় পেয়ে দৌড়ে বাড়ি ফিরে এলো। বাড়ি এসে সে তার বাবা মাকে সব কথা বলল। তারপর সুভাষ আর অঞ্জনা তনুশ্রীকে নিয়ে সেই বাগানের ভেতরে গেল যেখানে ওরা খেলছিল। বাঁশবাগানের অনেকটা গভীরে গিয়ে ওরা দেখল যে অয়ন সেখানে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে আছে, আর ওর সারা শরীর যেন জ্বরে পুড়ে যাচ্ছে। ওরা অয়নকে বাড়ি নিয়ে এলো, ডাক্তার দেখানো হলো, কিন্তু জ্বর কিছুতেই কমল না। পরদিনও সে জ্বরে অচেতন হয়ে পড়ে রইল, অথচ ওর মধ্যে একটা অদ্ভুত পরিবর্তন দেখা গেল। জ্বরের মধ্যেই মাঝে মাঝে চোখ খুলে সে কাকে যেন খুঁজছে আর একটাই কথা বলে চলেছে, ও ও আমাকে ডাকছে, আমাকে ওর কাছে যেতে হবে, যেতেই হবে আমাকে। ওর বাবা মা প্রথমটায় ভাবল যে ওদের ছেলে হয়তো জ্বরের ঘোরে ভুলভাল বকছে, কিন্তু ধীরে ধীরে ওর এই অদ্ভুত আচরণের মাত্রা যেন ক্রমশই বেড়ে চলল।
অয়নের বাবা কলকাতায় তার ডাক্তার বন্ধুকে খবর দিল। তিনিও এসে অয়নকে দেখে ওষুধ দিয়ে গেলেন, কিন্তু ওর জ্বর এক ফোঁটাও কমল না। ছেলেকে নিয়ে বেশ চিন্তায় পড়ে গেল ওর বাবা মা। অঞ্জনা ওর স্বামীকে বলল, হ্যাঁ গো, ছেলের অবস্থা তো মোটেই সুবিধের লাগছে না আমার। চলো না, আমরা বরং ওকে নিয়ে কলকাতায় যাই। সেখানে বড় বড় ডাক্তার দেখিয়ে যদি ওকে ভালো করা যায়, না হলে যে। সুভাষ ওকে সান্ত্বনা দিয়ে বলল, বাবা তুমি কেঁদো না, কালই আমি ওকে নিয়ে কলকাতায় যাওয়ার ব্যবস্থা করছি। দেখবে আমাদের ছেলে খুব তাড়াতাড়ি ভালো হয়ে যাবে। কিন্তু সেদিন মাঝরাতে ঘটল এক আশ্চর্য ঘটনা। সেদিন মাঝরাতে হঠাৎ ঘুম ভেঙে যায় অঞ্জনার। ও দেখে যে পাশে অয়ন নেই। ধরপড় করে বিছানায় উঠে বসে। তারপর বিছানা থেকে নেমে লাইটটা জ্বালতেই ও দেখে ঘরের মধ্যে কোথাও অয়ন নেই। অঞ্জনা তাড়াতাড়ি পাশের ঘরে ওর স্বামীকে গিয়ে সে কথা জানালো। সুভাষ তড়িঘড়ি উঠে টর্চ নিয়ে ছেলেকে খুঁজতে বেরোল। কিছু দূর যেতেই ওরা দেখল ওর থেকে মাত্র কয়েক হাত দূরে অয়ন ক্রমশ এগিয়ে চলেছে সেই বাঁশ বাগানের পথের দিকে। ও চিৎকার করে ছেলের নাম ধরে ডাকল, অয়ন, অয়ন কোথায় যাচ্ছিস বাবা এত রাতে, অয়ন? কিন্তু বাবার ডাক ছেলের কান পর্যন্ত মনে হয় পৌঁছল না। এবার সুভাষ দৌড়ে গিয়ে ছেলের হাত ধরে টেনে বলল, কি রে অয়ন, ওদিকে কোথায় যাচ্ছিস তুই? চল বাড়ি চল। এবার অয়ন ওর বাবার দিকে ফিরে তাকালো। ছেলের চোখের দিকে তাকিয়ে সুভাষ একটু বিস্মিত হয়ে গেল। কেমন যেন দৃষ্টিহীন সেই চোখ। পরক্ষণেই বাবার দিক থেকে চোখ ফিরিয়ে অয়ন আবার বাঁশ বাগানের দিকে এগোতে লাগলো। এবার সুভাষ ধমকের সুরে বলল, অয়ন, কি হচ্ছে কি এসব রাতে? কেন তুমি বাঁশ বাগানের দিকে যাচ্ছ? কি আছে ওখানে? চলো বাড়ি চলো বলছি, বাড়ি চলো। বাবার কথার উত্তরে এবার অয়ন বলল, না, আমি এখন বাড়ি যাব না। আমাকে সুরমা ডাকছে ওই ওই বাঁশবাগানের ভিতর। বলে সে আঙুল দিয়ে বাঁশ বাগানের দিকে ইশারা করল। তারপর আবার বলল, আমাকে আমাকে সুরমা ডাকছে। আমাকে এখন ওর কাছে যেতে হবে। তুমি বাড়ি চলে যাও। সুভাষ অবাক হয়ে বলল, সুরমা? কে সুরমা? কেউ তোমাকে ডাকছে না, কেউ নেই ওই বাঁশবাগানের ভেতরে। আছে, সুরমা ওখানেই আছে। ও আমাকে সব বলেছে, সব। ওখানে শুধু সুরমা একা নয়, আরো একজন আছে। বড় কষ্টে আছে সুরমা। আরো একজন? কে সে? কি সব বলছো তুমি? আছে বাবা, আরো একজন আছে। জমিদার গণেশচন্দ্র রায়। সেই গণেশচন্দ্র যে কিনা সুরমার মৃত্যুর জন্য দায়ী। সুরমা আমাকে সব বলেছে, সব বলেছে বাবা। আমাকে এখন ওর কাছে যেতে দাও। ও আমাকে বলেছে জমিদারকে উপযুক্ত শাস্তি দিতে হবে, তা না হলে আমাদের পরিবারে কেউ বাঁচবে না বাবা, কেউ না। এই পর্যন্ত বলে অয়ন ওর বাবার থেকে হাত ছাড়িয়ে আবার সামনের দিকে এগোতে চেষ্টা করল, কিন্তু সুভাষ ওকে জোর করে ধরে টানতে টানতে বাড়ি নিয়ে এলো। বাড়ি এসেও কিছুতেই অয়নকে থামানো যায় না। ওর কেবল ওই একই কথা, সুরমা আমাকে ডাকছে। আমাকে ওই বাঁশবাগানে যেতেই হবে, যেতেই হবে। ছেলের এমন কাণ্ড দেখে অঞ্জনা খুব ভয় পেয়ে যায়, কিন্তু সুভাষ এসব কথা কিছুই বিশ্বাস করে না। তার কেবল একটাই কথা মনে হয়, ছেলে জ্বরের ঘোরে ভুলভাল বকছে। সেই রাতে বহু কষ্টে ওরা অয়নকে ঘুম পাড়ায়। কিন্তু পরদিন সকালে উঠেও সেই একই অবস্থা।
ওরা কলকাতায় ছেলেকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার জন্য বাড়ি থেকে রওনা দিল, কিন্তু অয়ন কিছুতেই যেতে চায় না। না, আমি কিছুতেই যাব না এখান থেকে। আমি যাব না। আমি সুরমাকে ছেড়ে কিছুতেই যাব না। আমাকে আমাকে ওর কাছে যেতে হবে। শেষ পর্যন্ত অয়নের বাবা মা ওকে একরকম প্রায় বেঁধে নিয়ে ভ্যান রিক্সায় তুলল। ভ্যানটা যেই না খানিকটা এগিয়েছে, অমনি অয়ন চিৎকার করে উঠল, সুরমা, দেখো দেখো, আমাকে জোর করে কলকাতায় নিয়ে যাচ্ছে। তুমি বলো আমি এখন কি করব? কিভাবে মুক্তি দেব তোমায়? আর জমিদারকে কি করে শাস্তি দেব? সুভাষ আর অঞ্জনা দেখল অয়ন দূরে ওই বাঁশবাগানের দিকে তাকিয়ে কথাগুলো বলছে। মনে হচ্ছে ওখানে যেন কেউ দাঁড়িয়ে আছে, কিন্তু ওখানে তো কেউ নেই। তবে ছেলের এমন অদ্ভুত আচরণ দেখে ওর বাবা মা ভীষণভাবে অবাক হয়ে যায়। ওরা ভালো করে চারপাশে তাকিয়ে দেখল, কিন্তু না, এখানে তো কোথাও কেউ নেই। তাহলে কার সাথে কথা বলছে অয়ন? বাবু, কার সাথে কথা বলছিস তুই? অবাক হয়ে ছেলেকে জিজ্ঞেস করে অঞ্জনা। সুরমার সাথে মা। কিন্তু বাবু, ওখানে তো কেউ নেই। দেখ ভালো করে, কেউ নেই ওখানে। আছে মা, আছে। ওই তো সুরমা, ওই যে বাঁশবাগানের সামনে। না বাবা, তুমি ভুল দেখছো, ওখানে কেউ নেই, বলল সুভাষ। এবার অয়ন বেশ রেগে গিয়ে বলল, আছে বাবা, আমি বলছি না আছে। কেন তোমরা বিশ্বাস করছো না? আসলে তোমরা ওকে কেউ দেখতে পাবে না। ওকে শুধু আমি একাই দেখতে পাই। ও শুধু আমার কাছেই আসে, ওর মনের কষ্টগুলো বলার জন্য। সুভাষ অঞ্জনাকে উদ্দেশ্য করে বলল, দেখলে তো, আমি বলেছিলাম না যে ছেলে আমাদের জ্বরের ঘোরে ভুল বকছে। এখন নিজের চোখেই দেখো, ওর তো গায়ে এখনো জ্বর অনেক, আর সেই কারণেই হয়তো। সুভাষের মুখের কথা শেষ হলো না। হঠাৎ আকাশে মেঘের গর্জন শুরু হলো। ওরা তাকিয়ে দেখল সমস্ত আকাশটা কালো মেঘে ঢেকে গেছে। এ তো ভারী অবাক কাণ্ড। এই তো একটু আগেও কি সুন্দর রোদ ঝলমলে আকাশ ছিল, এই এক মুহূর্তের মধ্যে এত মেঘ এলো কোথা থেকে? মনে হচ্ছে মুষলধারে বৃষ্টি শুরু হবে, আর এখন তো বৃষ্টি হওয়ার সময়ও নয়। সে যাই হোক, কিন্তু স্টেশন তো এখনো অনেক দূর। কি হবে তাহলে? দিনের বেলায় তো এই একটাই ট্রেন কলকাতায় যাওয়ার, আরেকটা অবশ্য আছে, কিন্তু সে তো অনেক রাতে, তখন তো আর যাওয়া যাবে না। ভ্যানওয়ালা বলল, বাবু, মনে হয় আপনাদের আজকে আর যাওয়া হবে নি। আকাশের কি অবস্থা দেখছেন? বৃষ্টি নামলো বলেই সে আরো দ্রুত ভ্যান চালাতে শুরু করল। কিন্তু সবার আশঙ্কা সত্যি করে কয়েক মুহূর্তের মধ্যেই মুষলধারে বৃষ্টি শুরু হলো। ভ্যানওয়ালা ভ্যান রেখে দৌড়ে কোথায় যেন চলে গেল। সুভাষ আর অঞ্জনা অয়নকে নিয়ে দৌড়ে গিয়ে পাশের একটা তালাবন্ধ দোকানের চালের তলায় আশ্রয় নিল। আর এভাবেই কেটে গেল বেশ কিছুটা সময়। হাতের ঘড়ির দিকে তাকিয়ে সুভাষ বলল, না, আজ আর কিছুতেই কলকাতায় যাওয়া সম্ভব নয়। ট্রেনের সময় প্রায় হয়েই গেছে। সত্যি বাবা, কার মুখ দেখে যে আজ বেরিয়েছিলাম কে জানে। একটু পরেই হঠাৎ করে বৃষ্টিটা পুরোপুরি থেমে গেল। মেঘ কেটে গিয়ে আকাশে রোদ ঝলমল করে উঠল। ঘড়ি দেখে সুভাষ বলল, ইস, বৃষ্টিটা যদি আর একটু আগে কমতো তাহলে হয়তো ট্রেনটা পেয়েই যেতাম। সবই আমার পোড়া কপাল। চলো, কি আর করা যাবে, এখন বাড়ি ফিরে যাই। কাল না হয় একবার চেষ্টা করে দেখব। আবার সেই ভ্যানে করেই ওরা বাড়ি ফিরে এলো। বাড়ি ফিরে এসে ওরা দেখল তনুশ্রী বাড়ির উঠোনের এক কোণে চুপ করে বসে আছে। তনু? অঞ্জনা ডাকতেই তার দিকে ফিরল সে, কিন্তু মেয়ের মুখ দেখে অঞ্জনা একটু ঘাবড়ে গেল।
চোখ মুখ কেমন যেন ফ্যাকাশে হয়ে গেছে। অঞ্জনা অবাক হয়ে জিজ্ঞেস করল, কি রে তনু, কি হয়েছে মা তোর? কিন্তু তনুশ্রী ওর মায়ের প্রশ্নের কোনো উত্তর না দিয়ে চুপচাপ উঠে ঘরের ভেতরে চলে গেল। ওর পেছন পেছন অঞ্জনাও সেই ঘরে গেল। ও দেখল তনুশ্রী একা একাই কি যেন বিড় বিড় করে চলেছে। নিজের দুই সন্তানের এমন কাণ্ড কারখানা দেখে অঞ্জনা এবার খুব ভয় পেয়ে গেল। কি হলো ছেলে মেয়ে দুটোর? এরকম কেন করছে ওরা? এরপর থেকেই তনুশ্রীও কেমন যেন অদ্ভুত আচরণ করতে থাকে। ঠিকমতো খাওয়া দাওয়া করে না, রাত্রে ভালো করে ঘুমোয় না, কখনো বা উদাস মনে বসে থাকে, স্কুলেও যায় না। অন্যদিকে অয়নের জ্বর কমে গেলেও পূর্বের আচরণগুলো এখনো রয়ে গেছে। মাঝরাতে হঠাৎই কখনো ঘুম থেকে উঠে বলে, সুরমা, সুরমা আমায় ডাকছে, আমি ওর কাছে যাব, আমাকে ছেড়ে দাও, আমাকে যেতে দাও। কখনো বা আপন মনে কথা বলে চলে সে। ছেড়ে দাও। কেউ কিছু জিজ্ঞেস করলে বলে যে সুরমার সাথে কথা বলছে। কে সেই সুরমা? আর হঠাৎ করে এতটা পরিবর্তনই বা কেন হলো তার ওই দুই সন্তানের? অঞ্জনার মনের কোণে একটা আশঙ্কা উঁকি দেয়। সে বুঝতে পারে এর মধ্যে নিশ্চয়ই কোনো অপশক্তির হাত রয়েছে, যার প্রভাবে ওর ছেলেমেয়েরা এই ধরনের আচরণ করছে। তবে কথায় আছে, অসময়ে কেউ না দেখলেও ভগবান সহায়। মানুষের জীবনে এমন সময় আসে যখন কোনো সহায় সমর্থন চোখে পড়ে না, তখনই কোনো এক শক্তি তার পাশে এসে দাঁড়ায়। আর সেই শক্তি ভগবান বা ঈশ্বরেরই এক রূপ, যা কেবল বিশ্বাস আর ধৈর্যের মাধ্যমে উপলব্ধি করা যায়। এমনই একদিন হঠাৎ করে অঞ্জনা জানতে পারে ওদের গ্রামে একজন তান্ত্রিক এসেছেন। তিনি নাকি ত্রিকালদর্শী। রোজ অনেক ভক্তই তার কাছে যান। গ্রামেরই শ্মশানের কাছে একটি বুড়ো বটগাছের তলায় বসে তিনি সাধনা করেন, সেখানেই তিনি থাকেন। অঞ্জনা সিদ্ধান্ত নিল সে ওই তান্ত্রিকের কাছে যাবে, এবং এই কথাটা একদিন সে নিজের স্বামীকেও বলল। অথচ সুভাষ এসব তন্ত্রে মন্ত্রে একেবারেই বিশ্বাস করে না। সে অঞ্জনাকে বাধা দিল। একদিন এ নিয়ে ওদের মধ্যে তুমুল ঝগড়াও হয়ে গেল। শেষ পর্যন্ত বাধ্য হয়ে সুভাষ আর অঞ্জনা ওদের দুই সন্তানকে নিয়ে ওই তান্ত্রিক পুরোহিতের কাছে গেল। তান্ত্রিক বুড়ো বটগাছের তলায় একটা পঞ্চমুণ্ডির আসনে বসে চোখ বন্ধ করে সাধনা করছেন। সুভাষ আর অঞ্জনা হাত জোর করে তার সামনে গিয়ে দাঁড়াল। আমি জানতাম তোরা আসবি, চোখ বন্ধ রেখেই বললেন সেই তান্ত্রিক। অঞ্জনা বেশ অবাক হয়ে বলল, বাবা, আপনি জানতেন আমরা আসব? জানতাম রে মা, আমি সব জানতাম। আমি এটাও জানি যে তোরা এখানে কেন এসেছিস। বস, এখানে বস। তান্ত্রিকের কথায় ওরা তার সামনে বসল। এবার তিনি চোখ খুললেন। অঞ্জনা তাকে কিছু একটা বলতে যাচ্ছিল, কিন্তু তার আগেই তান্ত্রিক বললেন, তোর জীবনে বড় বিপদ রে মা, বড় বিপদ। খুব সাবধানে পা ফেলতে হবে তোকে। মনকে শক্ত করতে হবে, ভেঙে পড়লে চলবে না। তান্ত্রিকের কথায় অঞ্জনা খুব ভয় পেয়ে গেল। এবার তান্ত্রিক তনুশ্রী আর অয়নকে ভালো করে একবার দেখে নিলেন। তারপর অঞ্জনাকে বললেন, তোর ছেলে মেয়ের উপর প্রেতাত্মার ভর আছে। সে এক অতৃপ্ত আত্মা, যে ওই বাঁশ বাগানের ভেতর আটকে আছে। তার সাথে আরো এক দুষ্টু আত্মা আছে ওই বাগানের ভেতরেই। আর ওদেরই প্রভাব পড়েছে তোর পরিবারের ওপর। ওদের মুক্তি দিতে না পারলে তোদের পরিবার শেষ হয়ে যাবে। তান্ত্রিকের কথা শুনে অঞ্জনা ভয়ে কাঁপতে শুরু করল, কিন্তু সুভাষ তার কোনো কথার গুরুত্বই দিল না।
বরঞ্চ সে তাচ্ছিল্যের সুরে হাসতে লাগল আর বলল, আরে মশাই, রাখুন তো আপনার ওসব প্রেতাত্মার কথা। এখনকার সময় দাঁড়িয়ে আপনি ভূত প্রেতের কথা বলছেন, যত সব বুজরুকি। এসব ভণ্ডামি আপনি অন্যদের সাথে করবেন, এই সুভাষ রায়ের সঙ্গে নয়, বুঝেছেন? তারপর অঞ্জনার দিকে তাকিয়ে বলল, অঞ্জনা, শিগগিরই চলো এখান থেকে। তোমাকে আমি তখনই বারণ করেছিলাম, তুমি জোর করে আমাকে এই ভণ্ড তান্ত্রিকের কাছে নিয়ে এলে। এই কথা বলেই সুভাষ সেখান থেকে উঠে চলে গেল। অয়ন আর তনুশ্রীকেও তার সাথে নিয়ে গেল। বেচারা অঞ্জনা আর কি বা করে, সেও তান্ত্রিককে প্রণাম জানিয়ে তার কাছ থেকে বিদায় নিল। সেদিন মাঝরাতে একটা অজানা অস্বস্তিতে ঘুমটা ভেঙে যায় অঞ্জনার। পাশ ফিরতে গিয়েই ও বুঝতে পারে যে ওর পাশে তনুশ্রী নেই। সুভাষ আর অয়ন পাশের ঘরে ঘুমোচ্ছিল। সে ঘরে গিয়ে ও স্বামীকে ঘুম থেকে তুলে সেই কথা জানায়। ওদের চিৎকারে অয়নেরও ঘুম ভেঙে গিয়েছিল। চোখ খুলে ও বিছানার ওপর উঠে বসে, তারপর বলে, দিদি ওই পাশ বাগানে গেছে, সুরমার কাছে, ওকে মুক্তি দিতে গেছে। অয়নের গলার স্বরটা শুনে ওর বাবা মা যেন চমকে উঠল। কেমন যেন অদ্ভুত লাগলো সেই স্বরটা। মনে হচ্ছে এই কথাগুলো যেন অয়ন নয়, বলছে অন্য কেউ। ছেলের কথা শুনে সুভাষ দেরাজ থেকে বড় টর্চটা বের করে সেটা নিয়ে বাঁশবাগানের দিকে দৌড়তে থাকে। ওর পেছন পেছন অঞ্জনাও যায়। আর বাঁশবাগানের কাছাকাছি আসতেই ওরা শুনতে পায় বাঁশবাগানের ভেতর থেকে একটা কেমন যেন অদ্ভুত শব্দ আসছে। সুভাষ আর অঞ্জনা ভীষণ ভয় পেয়ে যায়। ওরা মেয়ের নাম ধরে ডাকতে থাকে, তনু, 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 কোথায় তুই? বাইরে বেরিয়ে আয়। তনু। কিন্তু কেউ ওদের ডাকে সাড়া দেয় না, বরং সেই অদ্ভুত শব্দটা যেন আরো তীব্রতর হয়ে ওঠে। এবার ওরা বাঁশবাগানের ভেতর প্রবেশ করে। কিছুটা এগোতেই ওরা দেখতে পায় একটা অদ্ভুত দৃশ্য। ওদের থেকে একটু দূরেই দাঁড়িয়ে আছে ওদের মেয়ে তনুশ্রী, আর ওকে ঘিরে রয়েছে একটা কালো ধোঁয়ার কুণ্ডলী। এসব কি? চিৎকার করে ওঠে অঞ্জনা। সুভাষ এগিয়ে গিয়ে ওর মেয়েকে ধমক দিয়ে বলে, এই মাঝরাতে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছিস তনু? চল, শিগগিরই বাড়ি চল। বলেই তনুশ্রীর হাত ধরে টানে, কিন্তু আশ্চর্য, তনুশ্রীকে ওর নিজের জায়গা থেকে এক চুলো নড়াতে পারে না সে। এবার সুভাষ প্রচন্ড চিৎকার করে বলে, তনুশ্রী, কি হচ্ছে কি এসব? এত রাতে ইয়ার কি মোটেই ভালো লাগছে না আমার। অনেক দুষ্টুমি হয়েছে, এখন তাড়াতাড়ি বাড়ি চলো। তোমাদের কিছু বলি না বলে তুমি আর তোমার ভাই বড্ড দুষ্টু হয়েছো। বলে জোর করে মেয়ের হাত ধরে টানতে থাকে, কিন্তু না, মেয়েকে একটুও নড়াতে পারে না সে। তনুশ্রীর পা দুটো যেন কেউ আঠা দিয়ে আটকে দিয়েছে মাটির সাথে। বেশ ঘাবড়ে যায় সুভাষ। এবার অঞ্জনাও এসে মেয়েকে বাড়ি নিয়ে যাওয়ার জন্য হাত ধরে টানে, কিন্তু না, এবারও মেয়েকে একটু সরানো গেল না। কেমন যেন স্থির পাথরের মূর্তি হয়ে দাঁড়িয়ে আছে তনুশ্রী। বাবা মায়ের দুজনের মিলিত শক্তিও যখন পরাস্ত হলো, তখন ওরা খুব ভয় পেয়ে গেল। অঞ্জনা ভয়ে প্রায় কেঁদেই ফেলল। সুভাষ এবার টর্চের আলোটা মেয়ের মুখে ফেলল, আর সঙ্গে সঙ্গে বিদ্যুতের শক খাওয়ার মতো দুপা পিছিয়ে গেল। ও দেখল তনুশ্রীর মুখটা পুরো ফ্যাকাশে হয়ে গেছে, আর ওর চোখ দুটো যেন কোটর থেকে ঠেলে বাইরে বেরিয়ে আসছে। ও ভয়ে চিৎকার করে উঠল, তনুশ্রী, এ কি হয়েছে মা তোর? এ কি হয়েছে? অঞ্জনাও মেয়ের ওই রূপ দেখে ভয়ে জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যাচ্ছে। সুভাষ ওকে ধরে ফেলে, কোনো রকমে ওকে নিয়ে বাঁশবাগান থেকে বেরিয়ে আসে। তারপর আর অন্য কোনো উপায় না পেয়ে গ্রামের অন্যান্য মানুষদের দরজায় গিয়ে করাঘাত করতে থাকে।
সবাইকে সমস্ত কথা খুলে জানায়। সমস্ত কথা শুনে গ্রামবাসীরা সিদ্ধান্ত নেয় যে ওরা দল বেঁধে হাতে মশাল নিয়ে ওই বাঁশ বাগানে যাবে। আগুনের সামনে নাকি কোনো প্রেতাত্মা আসতে পারে না, এটাই গ্রামের মানুষরা বিশ্বাস করেন। অগত্যা প্রায় 20-25 জন যুবক হাতে মশাল নিয়ে সেই বাঁশ বাগানে যায়। তারাও গিয়ে সেই একই দৃশ্য দেখে। তনুশ্রী বাগানের মাঝখানে দাঁড়িয়ে আছে, আর তাকে ঘিরে রয়েছে কালো ধোঁয়ার কুণ্ডলী। যদিও এখন তার মুখ বেশ স্বাভাবিক। ওদের মধ্যে থেকে প্রায় 14 থেকে 15 জন যুবক এগিয়ে যায় তনুশ্রীর কাছে, তাকে বাগান থেকে বের করার চেষ্টা করে। কিন্তু না, তাদের মিলিত শক্তিও তনুশ্রীর শক্তির কাছে হার মেনে যায়। সকলে ভীষণভাবে ভয় পেয়ে যায়। একটা ওইটুকুনি ছোট্ট বাচ্চা মেয়েকে এতগুলো মানুষ মিলে টেনে সরাতে পারছে না, এ কোনো সাধারণ ব্যাপার নয়। ভয়ে তারা সেই তান্ত্রিকের দ্বারস্থ হয়। তিনি তখন বটগাছের তলায় ধ্যানরত। গ্রামবাসীরা তাকে সমস্ত ঘটনা জানায়। তান্ত্রিক সকলের সঙ্গে সেই বাঁশ বাগানে এসে উপস্থিত হন। তান্ত্রিক গ্রামবাসীদের উদ্দেশ্যে বলে, তোমরা ওর কাছে যেও না, ওর ব্যবস্থা আমি করছি। এই বলে তিনি তার হাতে থাকা একটি মাটির সরা থেকে এক মুঠো ছাই নিয়ে মন্ত্রোচ্চারণ করে তনুশ্রীর দিকে ছুঁড়ে দিলেন। সঙ্গে সঙ্গে তনুশ্রী একটা বিকট গর্জন করে উঠল। তান্ত্রিক জিজ্ঞেস করলেন, কে তুই? বল, কে তুই? কেন এই বাচ্চা দুটোর ক্ষতি করতে চাইছিস? আমি সুরমা, আমি এসেছি আমাকে মুক্তি দিতে। ওই জমিদার গণেশ চন্দ্র রায় চৌধুরী আমাকে এখানে আটকে রেখেছে। এই কণ্ঠস্বর তনুশ্রীর হতে পারে না। তবে কথাটা বলা মাত্রই তনুশ্রী জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যায়। তারপর তান্ত্রিকের আদেশে গ্রামবাসীরা ওকে তুলে নিয়ে বাড়িতে পৌঁছে দেয়। চোখের সামনে এইসব ঘটতে দেখে সুভাষ ভীষণভাবে অবাক হয়ে যায়। এমনও হতে পারে। তবে বাড়ি ফেরার আগে তান্ত্রিক সুভাষ আর অঞ্জনাকে বলে, এই বাঁশ বাগানের অভিশাপ মুক্ত করতে হলে সর্বপ্রথম ওই সুরমা এবং জমিদারের আত্মাকে মুক্তি দিতে হবে। ওরা এখানে রয়েছে তা আমি অনেক দিন আগেই টের পেয়েছি। অবশ্য এর জন্য কিছু তান্ত্রিক রীতি এবং পূজা পাঠের প্রয়োজন, আর আমি জানতাম তোরা এই গ্রামে আসবি। তোদের সঙ্গে এই গ্রামের একটা সম্পর্ক জড়িয়ে আছে, কিন্তু সেটা কি আমি এখন বলতে পারছি না। আসল কথা হলো, এই অভিশাপ তখনই কাটবে যখন ওই জমিদার গণেশ চন্দ্র রায় চৌধুরীর বংশের কেউ আত্মবিসর্জন দেবে। তান্ত্রিকের কথা খানিকটা ওরা বুঝল, খানিকটা বুঝল না। তবে তার কথা মতোই নির্দিষ্ট দিনে সুভাষ সেই বাঁশবাগানের ভেতরে গিয়ে তান্ত্রিকের সঙ্গে মিলে একটা যজ্ঞ এবং পূজা পাঠে যোগদান করল। সেই সময় বাড়িতে অঞ্জনা তার 2 ছেলে মেয়েকে নিয়েছিল। ছেলেমেয়েরা ঘুমিয়ে পড়লেও অঞ্জনা জেগে থাকে, কিন্তু একসময় ওর চোখটা যেন লেগে আসে। কিছুক্ষণ পর ঘুমটা আবার ভেঙে যায়। অঞ্জনা দেখে অয়ন আর তনুশ্রী ওর পাশে নেই। অঞ্জনা উঠে একটা টর্চ নিয়ে ওদের খুঁজতে বেরোয়। তারপর সে দেখতে পায় রাস্তা দিয়ে অয়ন আর তনুশ্রী বাঁশবাগানের দিকে এগিয়ে যাচ্ছে। অঞ্জনা ওদের নাম ধরে ডাকে, কিন্তু কেউ তার কথায় সায় দেয় না। মনে হচ্ছে যেন কোনো অদৃশ্য শক্তি ওদের ওই বাঁশবাগানে টেনে নিয়ে যাচ্ছে। এবার অঞ্জনা দৌড়ে গিয়ে ওদের ধরে ফেলে আর জিজ্ঞেস করে, এত রাতে তোমরা কোথায় যাচ্ছ? হঠাৎ অয়ন একটা বিভৎস কণ্ঠে বলে ওঠে, জমিদার গণেশ চন্দ্র রায় চৌধুরীর একমাত্র বংশধর তোমার স্বামী সুভাষ চৌধুরী, যার রক্তে এখনো তার পূর্বপুরুষের পাপ মিশে আছে। তার মৃত্যু ছাড়া এই অভিশাপ থেকে কেউ মুক্তি পাবে না, কেউ না। যজ্ঞের স্থান থেকে উঠে
সুভাষ একবার বাড়ির দিকে রওনা হয়েছিল তার স্ত্রী এবং 2 সন্তানকে দেখার জন্য। যখন অয়ন বিভৎস কণ্ঠে কথাগুলো বলছিল, সেই সময় সুভাষ একটু দূরে দাঁড়িয়েছিল এবং সমস্ত কথাটাই সে শুনতে পায়। সুভাষ জানে যে তাদের প্রকৃত পদবি ছিল রায়চৌধুরী এবং তার শরীরে বয়ে চলেছে জমিদার বংশের রক্ত। বর্তমানে কলকাতার আধুনিক সমাজে থাকতে গিয়ে ওরা রায়চৌধুরী পদবিকে ছোট করে শুধুমাত্র চৌধুরী ব্যবহার করে এসেছে। একটা কিসের চিন্তা যেন সুভাষের মনটাকে নাড়িয়ে দিল। তার চোখ দুটো একেবারে স্থির হয়ে গেল। তার শরীরটা ঘুরে দাঁড়ালো আবার সেই বাঁশবাগানের দিকে মুখ করে। 1 পা 2 পা করে কোনো এক মন্ত্র বলে যেন সুভাষ এগিয়ে চলল সেই বাঁশবাগানের দিকে। তান্ত্রিক এই সমস্ত ঘটনা আগে থেকেই জানত। তান্ত্রিক যজ্ঞ করা স্থান থেকে দেখতে পেল বাঁশবাগানে প্রবেশ করছে সুভাষ রায়চৌধুরী। তার শরীরের মধ্যে এক অপরিসীম পরিবর্তন ঘটেছে। বর্তমানে যেন সে নিজের মধ্যে নেই। ধীরে ধীরে সুভাষ রায়চৌধুরী এগিয়ে গেল যজ্ঞকুণ্ডের সামনে। ততক্ষণে সুভাষের পিছন পিছন এসে পৌঁছে গেছে তার ছেলে অয়ন এবং তার স্ত্রী। ওরা দূরে দাঁড়িয়ে সমস্ত ঘটনাটা দেখছিল। অয়ন এখন অনেকটা স্বাভাবিক। সামনে যে সমস্ত ঘটনা ঘটে চলেছে তার বিন্দু বিসর্গ কিছু যেন বুঝতে পারছে না। আর এমন সময় তান্ত্রিক মন্ত্র পাঠ করতে করতে যজ্ঞকুণ্ডে কিছু একটা ছুঁড়ে মারলেন, আর সঙ্গে সঙ্গে যজ্ঞকুণ্ডের আগুনটা যেন দ্বিগুণ উচ্চতা ধারণ করে আলোকিত করে তুলল বাঁশবাগানের ভেতরের অন্ধকার চত্বর। আর চোখের নিমেষে ঘটে গেল একটা অপ্রস্তুতকর এবং অস্বাভাবিক ঘটনা। যজ্ঞকুণ্ডের পাশে রাখা ছিল একটা ধারালো বলির খাঁড়া। সুভাষ চোখের পলকে সেই খাঁড়াটা হাতে তুলে নিল। তারপর শেষবারের মতো একবার নিজের স্ত্রী এবং সন্তানের দিকে দৃষ্টিপাত করল। তার চোখ কেমন যেন ঘোলাটে হয়ে গেছে, ঠিক যেন মরা মাছের মতো স্থির। সে চোখে কোনো উজ্জ্বলতা নেই, যেন সে চোখের জল একেবারে শুকিয়ে গেছে। বুকের ভেতরটা মুহূর্তের জন্য ছ্যাঁত করে উঠল অঞ্জনার। তারপর এক নিমেষে সেই ধারালো খাঁড়াটা সুভাষ নিজের গলায় বসিয়ে দিল, আর সঙ্গে সঙ্গে তার মুন্ডুটা ধর থেকে আলাদা হয়ে মাটিতে ছিটকে গড়িয়ে পড়ল অঞ্জনার পায়ের কাছে। ফিনকি দিয়ে রক্ত ঝরতে ঝরতে মুন্ডহীন দেহটা ধপ করে মাটিতে পড়ল। চোখের সামনে যেন অন্ধকার দেখলেন অঞ্জনা দেবী। ব্যাস, তারপর আর তার কিছু মনে নেই। অঞ্জনা দেবীর যখন জ্ঞান ফিরল তখন ভোর হয়ে গেছে। নিজের চোখের সামনে স্বামীর ওই রকম মৃত্যু দেখে সে যেন বোবা হয়ে গেছে, কোনো কথা বলতে পারে না। তখন অঞ্জনা দেবীর সামনে উপস্থিত স্বয়ং তান্ত্রিক। তান্ত্রিক তাকে সমস্ত ঘটনা খুলে বলে। তার স্বামীর নিজেকে বিসর্জন দেওয়া ছাড়া এই অভিশাপ থেকে ওই আত্মাদের মুক্ত করার আর কোনো পথ ছিল না। নিয়তি তাদেরকে এই গ্রামে আবার ডেকে এনেছে। অনেক ছোটবেলায় সুভাষকে নিয়ে তার জ্যাঠামশাই কলকাতায় চলে যায়, কারণ তার জ্যাঠামশাই সেই ছোটবেলাতেই টের পেয়েছিলেন এই রকম একটা কিছু ঘটতে পারে। সেকালে জমিদারের আসনে বসে থাকা তার নিজের ভাইয়ের চরিত্রের কথা খুব ভালোভাবেই জানত সুভাষের জ্যাঠামশাই। তাই নিজের পরিবারকে বাঁচাতে এই জায়গার সমস্ত জমি জমা ঘর বাড়ি রেখে সে চলে গিয়েছিল গ্রাম ছেড়ে শহরে। কিন্তু তার মৃত্যুর পর সুভাষ যখন সপরিবারে এখানে ফিরে এলো তখন আর শেষ রক্ষা হলো না। সুরমার আত্মা তো মুক্তি পেল। সুভাষের মৃত্যুর পর ওর পরিবার ওই গ্রাম ছেড়ে শহরেও চলে গেল। সবাই ভেবে নিল যে ওই বাঁশবাগান অভিশাপ মুক্ত হলো, কিন্তু না, আজও সেই বাঁশবাগান বয়ে নিয়ে বেড়াচ্ছে সুরমার অভিশাপ। আজও নাকি মাঝে মাঝে
গভীর রাত্রে ওই বাঁশবাগান থেকে কারোর কান্নার আওয়াজ ভেসে আসে। হয়তো জমিদার গণেশচন্দ্র রায়চৌধুরীর পাপের আজও ক্ষয় হয়নি। স্টেশন থেকে নেমে একজন ভদ্রলোক গটগট করে এগিয়ে গেলেন কাছেই অশ্বত্থ গাছটার নিচে। একজন ভ্যানওয়ালা মুখের ওপর গামছা ফেলে বেশ আরাম করে শুয়ে আছেন। বেশ গরম পড়েছে। এই প্যাচপ্যাচে গরমে ঘুমের মধ্যেও ভ্যানওয়ালা একেবারে ঘামে স্নান করে একাকার। ভদ্রলোক খানিকটা বিরক্তিসূচক ভঙ্গি করে ভ্যানের সামনে গিয়ে দাঁড়ালো। ভদ্রলোকের গায়ের রং উজ্জ্বল কিন্তু শ্যামলা, চেহারায় একটা আভিজাত্যের ছাপ স্পষ্ট। মুখের গোঁপটি সযত্নে ছাঁটা, ঠোঁটে একটি সোনার বাঁধানো দামি চুল। তিনি সাদা রেশমের জম কালো কাজ করা ধুতি পরেছেন এবং তার সঙ্গে মানানসই একটি মোটা সোনার বোতামযুক্ত জ্যাকেট। পায়ে রয়েছে উচ্চমানের চামড়ার জুতো, যা বিশেষভাবে বিদেশ থেকে আনানো। মাথায় একটি বিলাসবহুল বিলেতি টুপি, যা তার ভিন্নধর্মী রুচির পরিচায়ক। তার পুরো সাজগোজে আর চালচলনে যেন প্রাচুর্য আর রুচির সংমিশ্রণ ফুটে উঠেছে। ভদ্রলোক ওই ভ্যানওয়ালাকে উদ্দেশ্য করে বললেন, এই যে ভাই, শুনছেন? আগে হুজুর বলেন, কোথায় যাবেন? আমি যাব মায়াদহ গ্রামে, ওই পুরনো জমিদার বাড়িতে। জমিদার বাড়িতে? সে কি বাবু, জমিদার বাড়িতে যাওয়া তো ভারী মুশকিলের ব্যাপার। খানিকটা কিন্তু মিন্তু করতে করতে কি একটা বলতে গিয়েও যেন ভ্যানওয়ালা বলল না। লোকটি বলল, কি বলতে চাইছো, পরিষ্কার করে খুলে বলো, যাবে কি যাবে না? আগে যাব হুজুর, কিন্তু ব্যাপার হচ্ছে গিয়ে ওই জমিদার বাড়িতে কয়েক বছর আগেই তো এক পরিবার এসে বাস করছিল। এক ভয়ঙ্কর ঘটনা ঘটে গেছে। জানি, আমি সবই জানি। যারা এসেছিল তারা আমারই আত্মীয়। আত্মীয় বলতে আমারই নিজের লোক, আমার কাকার ছেলে। তবে আমার কাকার যিনি স্ত্রী ছিলেন সেই মায়ের পেটের নয়, একজন গ্রাম্য কাজের মহিলার। যাই হোক, বাদ দিন সেসব কথা। আমি হলাম গিয়ে ওই বংশেরই ছেলে। আমার বাবার নাম রায়মোহন রায়চৌধুরী, গণেশচন্দ্র রায়চৌধুরী, এবং আমার বাবা ছিলেন দুই ভাই। বর্তমানে তারা কেউ বেঁচে নেই, তাই এখানকার সম্পত্তি বিক্রি বাট্টা করার জন্য এখানে এসেছি কিছুদিনের জন্য। চলো দেখি, আমায় নিয়ে চলো, মোটা টাকার বকশিস দেব। কথাটা শুনতেই ভ্যানওয়ালার মুখটা কেমন যেন কুঁচকে গেল। সে মনে মনে ভাবল, কি জানি অদৃষ্টে কি লেখা আছে এই ভদ্রলোকের সাথে। দেখা যাক, তার কাজ যাত্রী বহন করে নিয়ে যাওয়া, অগত্যা এখন সে সেটাই করবে। আগ বাড়িয়ে বড়লোক মানুষের সঙ্গে বেশি কথা না বাড়ানোই ভালো। ভ্যানটা এসে থামল পরিত্যক্ত জমিদার বাড়ির সামনে। ভদ্রলোক ভ্যান থেকে নামলেন। চোখের সামনে দাঁড়িয়ে থাকা জমিদার বাড়িটি একসময়ের জৌলুসের স্মৃতিচিহ্ন যেন এখন কেবল শূন্য আর নিঃসার। বাড়ির মূল ফটকটি মরিচা ধরা লোহার শিকল দিয়ে ঝুলছে, যেন বহু বছর ধরে অপেক্ষার ভারে নুয়ে পড়েছে। বিশাল সামনের দালানের দেওয়ালগুলো জায়গায় জায়গায় ফেটে গিয়েছে, আর সেই ফাটল ধরে গজিয়ে উঠেছে বট আর অশ্বত্থের লতা। পলেস্তারা খসে গিয়ে জায়গায় জায়গায় ইট বেরিয়ে এসেছে, যেন বাড়িটি তার নিজস্ব ক্ষত প্রকাশ করতে চাইছে। জানলার কাঠগুলো পোকায় খাওয়া, আর কাঁচের সার্সিগুলো বেশিরভাগটাই ভাঙা। ভাঙা জানলা দিয়ে ভেতরের অন্ধকার যেন অশুভ চোখের মতো তাকিয়ে আছে। সিঁড়ির ধাপে ধাপে শ্যাওলা জমে সবুজ হয়ে উঠেছে,
আর বাড়ির চতুর্দিকে জঙ্গল গাছপালায় ঢেকে গেছে, যেন প্রকৃতি ধীরে ধীরে এই জমিদার বাড়িটিকে একেবারে গিলে ফেলেছে। বাতাসে ভেজা দেওয়ালের গন্ধ মিশে আছে, সঙ্গে মিশে আছে একটা চাপা রহস্যময়তা, যা একবার ঘুরে তাকাতে বাধ্য করে পথের পথিককে। ভদ্রলোকের মুখে ঠোঁটের কোণে একটা মৃদু হাসির রেখা ফুটে উঠল। আসলে মানুষের মধ্যে যে এতটা ক্রূরতা, নিষ্ঠুরতা আর লোভ বাসা বাঁধতে পারে, তা বোধহয় স্বপ্নেও কল্পনা করা যায় না। বুঝতে পারলেন না তো কি বলতে চাইছি? আসুন গল্পের সঙ্গে আমরা এগিয়ে চলি। আশা করছি কিছুক্ষণের মধ্যেই সমস্ত কিছুর খোলাসা হয়ে যাবে। যাই হোক, ভ্যানওয়ালাকে টাকা মিটিয়ে দিতেই সে হাসি মুখে সেখান থেকে বিদায় নিল। মোর্চে ধরা লোহার গেটটা খুলে ভেতরে প্রবেশ করলেন ভদ্রলোক। এমন সময় পরিত্যক্ত বাড়িটার ভেতর থেকে বেরিয়ে আসতে দেখা গেল সেই তান্ত্রিককে। কিন্তু অদ্ভুত, তার শরীরে এখন তান্ত্রিকের পোশাক নেই। সে একেবারে একটা আলাদা মানুষ। পরনে একটা ঢলঢলে ফতুয়া আর ধুতি। ভদ্রলোক হাসি মুখে এগিয়ে গেলেন, তারপর বললেন, আরে কি চন্দ্রশেখর বাবু, এই আপনার আসার সময় হলো বুঝি? আর বলেন কেন, ট্রেনের লাইনের গোলযোগ, তার উপর বাড়তি কাজগুলো সেরে আসতে একটু দেরি হয়ে গেল। চলুন, এখানে দাঁড়িয়ে থাকা যাবে না। গ্রামের লোক দেখে ফেললে সন্দেহ করবে। ভেতরে গিয়ে কথা বলা যাক। ওনারা দুইজন ভেতরে প্রবেশ করল। বাড়ির ভেতরের বসবার ঘরটি একসময়ের জমিদারের গৌরবময় বিলাসিতার নিঃশব্দ সাক্ষী, কিন্তু এখন তা যেন ধ্বংসের ছায়ায় ঢাকা। বিশাল আকারের ঘরটি অন্ধকারে আচ্ছন্ন। যদিও ছাদের মাঝখানের ভাঙা অংশ দিয়ে অল্প আলো ঢুকছে, মেঝের প্রাচীন মোজাইকগুলো জায়গায় জায়গায় উঠে গেছে, আর তার ফাঁক দিয়ে ঘাস আর গাছের ছোট লতা মাথা তুলে তাকিয়েছে। দেওয়ালের দামি রঙিন প্লাস্টারগুলো খসে পড়েছে, যার ফাঁক দিয়ে ইটগুলো বেরিয়ে আছে। এক কোণে ঝুলে থাকা একটি বিশাল ঝাড়বাতি মাকড়সার জালে মোড়ানো, তার কাচের দানাগুলো ধুলো আর মরিচায় ঢেকে গেছে। ঘরের আশেপাশে জমিদার আমলের বিশাল কাঠের সোফা সেট এখনও রয়েছে, তবে চামড়ার আসন ছিঁড়ে বেরিয়ে এসেছে নারকেলের ছোবড়া, আর কাঠের গায়ে পোকায় খাওয়া দাগ। একটি প্রাচীন টেবিল টিকে আছে, তবে তার পায়ার মধ্যে একটি ভেঙে গিয়ে টেবিলটি একপাশে হেলে পড়েছে। ঘরের প্রাচীর জুড়ে পুরনো পরিবারের তেল রঙের ছবি ঝুলছে, তবে সেগুলোর বেশিরভাগই ধুলো আর ছত্রাকের আবরণে ঢাকা। ছবির মানুষদের চোখ যেন ঘরের প্রতিটি কোণে থেকে কারোর উপস্থিতি অনুসরণ করছে। মাঝখানে একটি পুরনো পিতলের প্রদীপ উল্টে পড়ে আছে, যা একসময় জমিদারদের গর্ব ছিল। ঘরের বাতাসটা বড় ভারী, ভেজা কাঠ আর পুরনো কাগজের মিশ্র গন্ধে পরিপূর্ণ। পুরো ঘরটি যেন এক গভীর শূন্যতার প্রতীক, যেখানে অতীত আর বর্তমান হাত ধরাধরি করে দাঁড়িয়ে আছে। চন্দ্রশেখর বাবু এবং সেই তান্ত্রিক ভদ্রলোক একটি মোটামুটি পরিষ্কার সোফার উপর বসলেন। সামনে চার পেয়ে একটা টেবিল, সেটাকেও পরিষ্কার করে ব্যবহারযোগ্য করে তোলা হয়েছে, এবং সেই টেবিলের ওপর মসৃণ কাপড় বিছানো হয়েছে, যা একেবারে সাদামাটা কিন্তু বেশ শৌখিন। টেবিলের কেন্দ্রে রঙিন কাঁচের বোতলে নতুন পোর্ট ওয়াইন সযত্নে রাখা আছে। বোতলগুলোর নকশা বেশ সুরুচিপূর্ণ এবং তাদের গায়ে ঝকঝকে লেবেল, যা দেখেই বোঝা যায় এটি সম্প্রতি কেনা। বোতলের পাশে সজ্জিত রয়েছে রূপার তৈরি ঝলমলে পানপাত্র, প্রতিটি গ্লাসের প্রান্তে সূক্ষ্ম কাজ করা, আর তাদের মাঝে আলো পড়ে রূপলি ঝিলিক ছড়িয়ে পড়েছে। মদের পাশাপাশি টেবিলে রাখা আছে চকচকে চীনামাটির থালা, যেখানে নানান রকম ক্ষুদ্র পানীয়ের সঙ্গে খাওয়ার জন্য কয়েকটি বাইট সাইজ অ্যাপেটাইজার পরিবেশন করা হয়েছে। সেগুলোর পাশে ঝকঝকে স্টিলের চামচ এবং ছুরি রাখা। ছুরিটার দিকে একটা বক্র দৃষ্টিপাত ছুঁড়ে তান্ত্রিকের চোখে চোখ রেখে মদের গ্লাসে মদ ঢালতে ঢালতে চন্দ্রশেখর বাবু বললেন, তা এদিকে কাজ কদ্দূর এগোলো? সবই তো আপনি জানেন বাবু।
আপনার কথা মতো সমস্তটা আমি করেই রেখেছি। তবে আমার শেখা নিম্নমানের তন্ত্র সাধনার শক্তি দিয়ে যে আমি আপনার ভাই সুভাষকে সম্মোহিত করে আত্মহত্যা করতে বাধ্য করতে পারবো, আর ওই বাচ্চা দুটোকেও সম্মোহিত করে একটা এমন নাটক রচনা করতে পারবো, তা আমার আজও বিশ্বাস হচ্ছে না। গ্রামের লোকও ভেবেছে সম্পূর্ণ ব্যাপারটাই অলৌকিক। তারা ভয়ে ওই বাঁশবাগানের দিকে তো নয়, এমনকি এই জমিদার মহলেও বহু বছর ধরে পা রাখে না, আর আজও রাখতে ভয় পায়। তাই তো কাজগুলো করতে সুবিধা হলো। আবার তারপর বলুন, আপনি ওই দিকটা কিভাবে সামলালেন? একটা গ্লাস তান্ত্রিকের দিকে এগিয়ে দিয়ে চন্দ্রশেখর বাবু বললেন, আমার কাজটা খুবই সহজ ছিল। যেহেতু সুভাষের খেল এখানেই খতম করে দিয়েছ তুমি, তাই ওর স্ত্রী আর 2 ছেলে মেয়ে যখন কলকাতায় আমাদের বাড়িতে পৌঁছলো, তখন একদিন রাতের বেলায় ওদের খতম করতে আমার খুব একটা বেগ পেতে হয়নি। এখন বংশ নির্বংশ হলেও শুধু আমি একাই বেঁচে আছি, তাই সমস্ত সম্পত্তি আমি একা ভোগ করব। তুমি তোমার প্রাপ্য মূল্য পেয়ে যাবে। তবে একটা বিষয় কি জানো তো, শত্রুর কখনো শেষ রাখতে নেই। বেটা সুভাষ ভেবেছিল এখানে বদলি হয়ে এসে গ্রামের সমস্ত সম্পত্তি হস্তগত করবে। ওকে খতম করে দিয়েছি, ওর কোনো এভিডেন্সও রাখিনি, আর এখনো কোনো এভিডেন্স রাখবো না। ধপ করে জ্বলে উঠল চন্দ্রশেখর বাবুর চোখ। কথাটা বলতে বলতেই চোখের পলকে ওই তান্ত্রিকের কিছু বুঝে ওঠার আগেই টেবিলের ওপর থেকে চুরিটা বিদ্যুৎ গতিতে তিনি হাতে তুলে নিলেন। তারপর সেটা সবেগে চন্দ্রশেখর বাবু বসিয়ে দিলেন ওই তান্ত্রিকের গলার নলি লক্ষ্য করে। এক মুহূর্তের অপেক্ষা। গল গল করে বেরিয়ে এলো লাল তাজা রক্তের ধারা। তান্ত্রিক একটা হাত তুলে চন্দ্রশেখর বাবুর পরিধানের জ্যাকেটের কলারটা চেপে ধরলেন। তারপর কি যেন একটা বলতে গিয়েও হাজার চেষ্টা করেও বলতে পারলেন না। ফিনকি দিয়ে উঠতে থাকা রক্তের খানিকটা অংশ ছিটকে গেল চন্দ্রশেখর বাবুর চোখে মুখে। চন্দ্রশেখর বাবু একটা হাত দিয়ে সেই রক্ত লেগে থাকা মুখের ওপর হাত বুলিয়ে নিয়ে হাসতে হাসতে বললেন, তোকে বাঁচিয়ে রাখলে আমার সমস্ত পর্দা ফাঁস করে দিতিস তুই, তাই এই প্ল্যানটার ব্যাপারে তোকে আমি আগে থেকে কিছু জানাইনি। সুভাষকে হত্যা করার জন্য ধন্যবাদ। এখন পরলোকে গিয়ে তুই ওর কাছে ক্ষমা চেয়ে নিস। তান্ত্রিকের শরীরটা ধীরে ধীরে নেতিয়ে পড়তে লাগলো। একসময় তার মুষ্টিবদ্ধ হাতটা ছেড়ে দিল চন্দ্রশেখর বাবুর কলারটা। তারপর নিঃসাড় হয়ে দেহটা লুটিয়ে পড়ল টেবিলের ওপর। রাত তখন বেশ গভীর। চারিদিকে নীরবতার ছায়া যেন গোটা জমিদার বাড়িটা দম বন্ধ করে রেখেছে। ঘরের এক কোণে রাখা কেরোসিন বাতির ক্ষীণ আলো ম্লান হয়ে আসছিল। চন্দ্রশেখর বাবু পালঙ্কে শুয়েছিলেন পরম আনন্দে, পরম নিশ্চিন্তে। কিন্তু হঠাৎ করেই ঘুমের মধ্যে একটা অস্বস্তি যেন তার মনের দোরগোড়ায় করাঘাত নাড়ল। হঠাৎই বুকের ওপর একটা অদ্ভুত চাপ অনুভব করলেন তিনি। প্রথমে তিনি ভেবেছিলেন কোনো দুঃস্বপ্ন, কিন্তু চাপটা যেন ক্রমেই বাড়তে লাগলো। তিনি হাত পা নাড়ার চেষ্টা করলেন, কিন্তু পুরো শরীরটা যেন পাথরের মতো ভারী হয়ে গিয়েছে। চোখ খুলতে পারছেন না তিনি। বুকের উপর থেকে যেন কোনো এক অদৃশ্য শক্তি তার শ্বাস কেড়ে নিচ্ছে। ঘামের ফোঁটা কপাল বেয়ে বালিশ ভিজিয়ে ফেলছে। অজানা ভয়ে তিনি ঠোঁট নাড়ার চেষ্টা করলেন, কিন্তু কোনো শব্দ বেরোল না। একসময় হঠাৎ করেই তার চোখটা খুলে গেল। সামনের দৃশ্যটা তাকে মুহূর্তের মধ্যে জমিয়ে দিল। তার বুকের ওপর বসে আছে একটি অদ্ভুত চেহারার মহিলা। মহিলার মাথার চুল এলোমেলো, চোখ দুটো গভীর লাল, যা অন্ধকারে জল জল করছে। ঠোঁটের কোণে এক অদ্ভুত বিকৃত হাসি। চন্দ্রশেখর বাবু স্তব্ধ হয়ে গেলেন সেই মহিলাকে দেখে। তিনি চিনতে পেরেছেন
তার ছোটবেলার পিতার স্টাডি রুমে একটা তৈলচিত্র দেখেছিলেন তিনি এই মহিলার। সেখানে এই মহিলার মুখটা স্পষ্ট ছিল। তিনি জানতেন তার পিতা ওই মহিলার সঙ্গে জীবনে কোনো এক সময় ভয়ানক কিছু অন্যায় করেছিলেন। সেই ঘটনাটি গোপনে গ্রামের ভেতর ছড়িয়েছিল এবং পরে সেই মহিলার অস্বাভাবিক মৃত্যু হয়েছিল। কিন্তু তা তো বহু বছর আগের কথা। হতবাক হয়ে তিনি ভাবলেন, এই মহিলা তো মৃত, তবে তবে আমার চোখের সামনে আমি কাকে দেখছি? ও কিভাবে আসতে পারে এখানে? মহিলা ক্রমেই তার বিকৃত হাসি আরো চওড়া করল। চন্দ্রশেখর বাবু কিছু বলার চেষ্টা করলেন, কিন্তু তার গলা যেন জমে গেছে। মহিলাটি আস্তে আস্তে তার হাত বাড়িয়ে চন্দ্রশেখর বাবুর বুকের বাঁ দিকে থাবা রাখল। চন্দ্রশেখর বাবু বুঝলেন এই মুহূর্তে তার আর কিচ্ছু করার নেই। ঠান্ডা ধারালো নখের অনুভূতি তার বুক চিড়ে ভেতরে ঢুকে গেল। তার মুখ দিয়ে একটা অবর্ণনীয় চিৎকার বেরিয়ে আসার চেষ্টা করল, কিন্তু সেই শব্দটা কোথাও যেন হারিয়ে গেল। মহিলা তার হাত বাড়িয়ে রক্তমাখা হৃৎপিণ্ডটি বের করে আনল এবং চন্দ্রশেখর বাবুর চোখের সামনে তুলে ধরল। চন্দ্রশেখর বাবুর নিস্তেজ দেহটা এক ঝটকায় পালঙ্কে পড়ে রইল। মহিলার রক্তাক্ত মুখে একটা মৃদু বিকৃত নিঃশব্দ হাসি এবং চোখের মধ্যে যেন হাজার বছরের সাপ ও অভিশাপ ভর করে রয়েছে। ঘরের বাতাস ভারী হয়ে গেল, ম্লান আলোটি নিভে গেল, আর চারিদিকে অসহনীয় নীরবতা নেমে এলো। বর্তমানে বেঁচে রইল না জমিদারের কোনো বংশধর। শান্ত হল সুরমার আত্মা। এর ঠিক কয়েকদিন পর পরিত্যক্ত জমিদার বাড়ির ভেতর থেকে একটা পচা গলা গন্ধের উৎসের সন্ধান পেয়ে গ্রামবাসীরা সেখানে উপস্থিত হয়। তারপর তারা চন্দ্রশেখর বাবুর এবং সঙ্গে ওই তান্ত্রিকের পোকায় কিলবিল করতে থাকা পচে যাওয়া মৃতদেহ দুটি উদ্ধার করে। উনি এখানে কি করছিলেন? বাবা, এই বাড়িতে তো কেউ পা রাখে না। এখানে অতৃপ্ত প্রেতাত্মাদের তাদের বাস রয়েছে। পুলিশি তদন্ত চলেছিল, কিন্তু এই সকল খুনের কোনো কিনারা আজও খুঁজে পাওয়া যায়নি। ঘটনাটা রহস্য হয়েই থেকে গিয়েছিল গ্রামবাসীদের কাছে। শুনলেন বাঁশ বাগানের ভূত। আর আজকের এই গল্পের মধ্যে থেকে থাকছে একটি বিশেষ প্রশ্ন। আশা করছি এই প্রশ্নের সঠিক উত্তর আপনি কমেন্টে লিখে জানাবেন, এবং অবশ্যই আপনার নামের সাথে, কারণ আপনাদের মধ্যে থেকেই করা কমেন্ট বেছে নিয়ে আমি আগামী গল্পে আপনাদের নাম অ্যানাউন্সমেন্ট করব। আজকের গল্পের সেই বিশেষ প্রশ্নটি হল, আজকের গল্পের সুভাষ রায়চৌধুরীর চরিত্রটি গ্রামে বদলি হয়ে এসেছিলেন একজন শিক্ষক হিসেবে। আপনি কি বলতে পারেন তিনি কোন সাবজেক্টের শিক্ষক হয়ে এই গ্রামে বদলি হয়ে এসেছিলেন? ঝটপট কমেন্টে লিখে জানান আজকের এই প্রশ্নের সঠিক উত্তরটি। তাহলে দেখা হচ্ছে আবার আগামী এপিসোডে। ততক্ষণের জন্য সঙ্গে থাকুন আর শুনতে থাকুন গপ্পখোর।